This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ভূমিকা যখন উঠছে তখন আরো একটা ছবি দেখাই আপনাদের। পুলিশের গাড়ির কাগজ কে দেখবে? ধূপগুড়ি থানার পুলিশের একাধিক গাড়িতে কাগজপত্রের অসঙ্গতি রয়েছে। ফিটনেস ফেল, মেয়াদ উত্তীর্ণ। বিরোধীদের একাধিক অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, ধূপগুড়ি থানা সহ জেলা পুলিশের প্রায় সব গাড়িরই বৈধ কাগজপত্র নেই, কিন্তু সেটা দেখবে কে? প্রশ্ন উঠছে, এইসব গাড়ি দুর্ঘটনায় জড়ালে, সাধারণ মানুষের প্রাণহানি ঘটলে দায় কে নেবে? পুলিশ সুপার বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিরোধীদের প্রশ্নের সাফাই জেলা বিজেপির। আজকে সরকারি আধিকারিক থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা তাদের নিজেদের গাড়ির কাগজপত্র ঠিক নেই। কারো গাড়িতে ইন্স্যুরেন্স ঠিক নেই, ইন্স্যুরেন্স ফেল। কারো গাড়িতে পলিউশনের কোনো কাগজ নেই, কারো গাড়িতে ফিটনেসের কোনো কাগজ নেই। একই নাম্বার দিয়ে অনেক গাড়ি চলছে, কারো গাড়িতে নাম্বারই নেই। এই ধরনের কাজ দীর্ঘদিন থেকে পুলিশ প্রশাসন ধূপগুড়ির বুকে করে চলছে। জলপাইগুড়ি জেলায় একই অবস্থা, সারা পশ্চিমবঙ্গে একই অবস্থা। অর্থাৎ যাদেরকে তোলার জন্য দাঁড় করিয়েছে, অর্থাৎ সাধারণ গ্রামের গরিব মানুষ, তার মাথায় যখন হেলমেট থাকে না, পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে ফাইন করে। যার ইন্স্যুরেন্সটা ফেল আছে গ্রামের গরিব মানুষ, তার ক্ষেত্রে আইন প্রয়োগ হয়, আর পুলিশের ক্ষেত্রে আইন প্রয়োগ হবে না। অর্থাৎ যে রক্ষক সেই ভক্ষকের ভূমিকা পালন করছে। সবারই আইন মেনে চলা উচিত, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। যে বা যারা করেছেন বা এই ধরনের যদি কেউ থাকে, অবশ্যই পুলিশ সে ব্যাপারে তার উদ্যোগের কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন, কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত। অন্যদিকে শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় যার মৃত্যু হয়েছে, মোহাম্মদ তাজউদ্দিন, ইতিমধ্যেই তার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ময়নাতদন্তের পর। কিন্তু বিধায়ক এখনো পর্যন্ত ফোন করেননি, দেখা করতে আসেননি। প্রাথমিকভাবে বুঝতেই পারছেন আপনার একটা অভিমান ছিল, কিন্তু সেই অভিমানটার অভিমান নেই, এখন রাগে পর্যবসিত হয়েছে যে বিধায়ক এখনও আসেননি। কিছুক্ষণ আগেই পরিবারের লোকজনের কাছে তাদের পরিবারের লোকের দেহ তুলে দেওয়া হয়েছে। মোহাম্মদ তাজউদ্দিনের দেহ ইতিমধ্যেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া সেখানে রয়েছে। দীক্ষা, স্পেসিফিক্যালি আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি অভিযোগ করা হচ্ছে। আরও একটা প্রশ্ন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগে ক্ষতিপূরণের একটা বিষয় আসে। পুলিশের গাড়িতে এভাবে মৃত্যু হলে ক্ষতিপূরণ কে দেবে? তৃণমূল কংগ্রেস না রাজ্য সরকার? দেখো, এখন পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছে। একটু আগেই মোহাম্মদ তাজউদ্দিন, যে শওকত মোল্লার কনভয়ের গাড়িতে যার মৃত্যু হয়েছে, তিনি তার দেহ একটু আগেই পোস্টমর্টম করে বাড়িতে এসেছে। ফলে এই মুহূর্তে কথা বলার মতন পরিস্থিতি নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তার মা, তার মোহাম্মদ তাজউদ্দিনের বৃদ্ধা যে মা এবং তার স্ত্রী, তারা দুজনেই কান্নায় ভেঙে পড়েছেন। মা মুহুর্মুহু জ্ঞান হারাচ্ছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একটু আগে আমরা যখন মোহাম্মদ তাজউদ্দিনের মা এবং স্ত্রী দুজনকার সঙ্গে কথা বলছিলাম, তখন তারা একটাই কথা বলছিলেন বারবার করে, যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে বানতলায়, তিনি 15-20 বছর ধরে কাজ করতে যান, বাইকে যান, কখনো সামান্য হয়তো কোথাও দেখা যায় ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটে, অনেক সময় স্কিড করে যায় বাইক, কিন্তু এরকম ঘটনা কখনো ঘটেনি। এবং শুধু তাই নয়, তার বক্তব্য ছিল পুলিশ যখন কালকে ফোন করে বলে আপনি চলে আসুন, সামান্য চোট লেগেছে, সেই জায়গা দাঁড়িয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখন যিনি মোহাম্মদ তাজউদ্দিনের মা, তিনি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছেন। তার কারণ মোহাম্মদ তাজউদ্দিন জ্ঞান হারিয়ে ফেলেছেন, তার কারণ হচ্ছেন মা জ্ঞান হারিয়ে ফেলেছেন, কারণ তার দেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হয়েছে। এবং স্ত্রী বারবার ধরে একটা অভিযোগ করছেন যে স্ত্রী বারবার একটাই অভিযোগ করছেন যে শওকত মোল্লার যে কনভয়ের মারা গেছে, সেই মারা যাওয়ার পর থেকে শওকত মোল্লা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কন্ট্যাক্ট করেননি পরিবারের সঙ্গে। এমনকি তার পরিবারকে এটাকেও যখন কালকে খবর দেওয়া হয়েছিল পুলিশের তরফে, তখন খালি একটাই কথা বলা হয়েছিল যে সামান্য চোট লেগেছে, আপনি হাসপাতালে চলে আসুন। এমনকি তার যে মাথায় গুরুতর আঘাত লেগেছে সেটাও বলা হয়নি। এই মুহূর্তে বাড়ির পরিস্থিতি কিছুটা উত্তেজনা কেন রয়েছে, তার কারণ হচ্ছে এক তো হচ্ছে শওকত মোল্লার গাড়ির কনভয়, যে পুলিশের গাড়ি, যার আমরা দেখতে পাচ্ছি যে যার শওকত মোল্লা, তিনি নিজে তো ফোন করেননি তারা বলছেন, কিন্তু তার দলের বা তার প্রতিনিধিত্ব করে কেউ ন্যূনতম সৌজন্য দেখেও তাদের কোনো রকম খোঁজ খবর নেননি যে এরকম একটা ঘটনা ঘটলো, মানুষটা কেমন আছে? এই প্রশ্নটা কেউ করেননি। দেখো, আমরা
আজ যিনি মৃত মারা গেছেন মোহাম্মদ তাজউদ্দিন, তার স্ত্রীর সঙ্গে যে কথা বলেছেন সেই ভাইটা আমরা শুনতে পাবো। এই মুহূর্তে কথা বলা যাবে না, পরিস্থিতি দেখতেই পাওয়া যাচ্ছে, যেহেতু দেহ এসছে এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতিতে তিনি বা তার মা নেই। কিন্তু তিনি বা তার স্ত্রী বা মা আমাদের একটু আগে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে স্পষ্ট বলেছেন শওকত মোল্লা সত্যি কথা বলছেন না। কেউ শওকত মোল্লা বা তার শওকত মোল্লার সহযোগী বা তার শওকত মোল্লার লোকজনের তরফ থেকে কোনো রকম যোগাযোগ করা হয়নি পরিবারের সঙ্গে। আর এই জায়গাটাতেই তাদের খুব খারাপ লেগেছে যে স্বামী যাচ্ছিলেন কাজ করতে, সেখানে একটা গাড়ি যার সমস্ত কিছু ফেল করে গেছে, গাড়িটা পুরনো বাতিল হয়ে যাওয়া গাড়ি, সেই গাড়ি কনভয় নিয়ে যাচ্ছিলেন শওকত মোল্লা, আর তাতেই মৃত্যু হয়েছে মোহাম্মদ তাজউদ্দিনের। শুধু তাই না, পুলিশের আরেকটা ভূমিকা নিয়েও তারা অনেকগুলো প্রশ্ন এখানে তুলছেন, অনেকগুলো প্রশ্ন তুলছেন এই ঘটনাকে কেন্দ্র করে। এখনো পর্যন্ত কেউ তাদেরকে ফোন করেনি, এটা একটা অভিমানের জায়গা, সেটা রাগে পরিণত হয়েছে, আগেই বললাম। কিন্তু পাশাপাশি যে পুলিশের গাড়ি, যে গাড়ি বাতিল গাড়ি, যে গাড়ি রেজিস্ট্রেশন পলিউশন বাতিল হয়ে গেছে, সেই গাড়ি ধাক্কা দিয়ে তাদের পরিবারের সদস্যকে মেরে ফেললো, তারপরে কোনো রকম সৌজন্যের ফোনটুকু তাদের কাছে আসলো না। ইতিমধ্যেই সেই দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে সেখানে একটা অন্যরকম ছবি আমার সহকর্মী দীক্ষা ভুইয়া দেখাচ্ছিলেন। কিছুক্ষণ আগে আমার সহকর্মী দীক্ষা কথা বলেছিলেন মোহাম্মদ তাজউদ্দিন, মৃত মোহাম্মদ তাজউদ্দিনের স্ত্রীর সঙ্গে। সেই সময়কার কথোপকথন একবার আমি বলবো পিসিআরকে শোনাতে। পুলিশের গাড়ি মেরে দিল ওকে, পুলিশের গাড়ি মেরে চলে গেল, ওরা একবারও কেউ আসেনি। ওরা মিথ্যে কথা বলেছে, ওরা কোনো খবর নেয়নি। ওরা ওইটা আমার ছোট ছেলে ছিল, ওর উপরে সবাই নির্ভর ছিল। একটাই কথা যে ওরা গাড়ি মেরে দিয়েছিল, সঙ্গে সঙ্গে কোনো নার্সিংহোমে কেন নিয়ে গেল না? সঙ্গে সঙ্গে কোনো নার্সিংহোমে নিয়ে গেল ভালো হয়ে যেত। এত এখান থেকে ওখান করেছে, ওর অনেক ব্লাড বেরিয়ে গেছে, মাথা থেকে পুরো শার্ট ব্লাডে ভর্তি ছিল। তোরা না পয়সা দিতিস, আমরা সবার কাছে ভিক্ষা করেই আমি ইয়ে করতাম, তোরা তো ভর্তি করে দিতিস। তো আমাকে খালি পুলিশ বলেছে অল্প আঁচড়েছে, অল্প পায়ে হাতে ছিলে গেছে, আমাকে বলিও নি যে গাড়ি মেরেছে বা আমাদেরই গাড়ি মেরে দিয়েছে বা আমাদেরই পুলিশ ভ্যান মেরেছে বা কিছু বলেনি। আমরা কি জানি বলো, আমরা কি ডাক্তার আছি, আমরা তোর বাড়ির লোক। আমাকে বলছে যে এক্সরে করিয়ে তাড়াতাড়ি নিয়ে আসেন, আমরা এক্সরে করাতে নিয়ে গেছি। আর ওখানে ওর কি কষ্ট হচ্ছে, বলছে আমার শ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। ও চেঁচাচ্ছে আমার নাম ধরে, রেশমা রেশমা, অনেক কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। তো প্রথমে ওরাই ফের বলছে আপনারা অক্সিজেন কেন নিয়ে আসলেন না? যে আমরা কি জানি, আপনারা ডক্টর দেবে, আপনাদের ডক্টরই প্রথমে অক্সিজেন দিত, তারপরে হ্যাঁ মাথায় লেগেছিল, এইসব জায়গায় ছিলে গেছে। আর এইখান দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছিল। যখন আমাদের বাইক কোনো এক্সপায়ার হয়ে যায়, পলিউশন থাকে না, তো কেস করে দেয় ওরা, আমাদের দিয়ে কেস করে, পয়সা নেয়। পুলিশের গাড়ি যখন এক্সপায়ার হয়ে গেছে তো ওই গাড়িটা সাইড করে দিত, ওরা ওই গাড়ি নিয়ে রোডে কেন বেরোলো? বিধায়ক শওকত মোল্লা, যার কনভয়ের গাড়ির ধাক্কায় তাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে, আপনারা শুনছিলেন তাদের কান্না, তারা কি বলছিলেন, ন্যূনতম খোঁজটুকু নেওয়া হয়নি। কিন্তু শওকত মোল্লা কি বলছেন একবার শোনাবো। আমি ওনারা খুবই তো মর্মাহত, আমরাও খুবই এই বিষয়টা মর্মাহত। নিশ্চয়ই আমরা যোগাযোগ করব, আমরা মানবিক দিক থেকে পরিবারের পাশে থাকবো। আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন, পাইলটটা হচ্ছে সরকারি পাইলট। আমার সামনে ঘটনাটা ঘটেছে, ইনসিডেন্ট যেভাবে অ্যাক্সিলেটর যেভাবে নিয়ে গেছে, ড্রাইভারে কিছু করার ছিল না। তো গাড়ির কাগজপত্র সম্পর্ক বিষয়ে যদি জিজ্ঞাসা করতে হয় আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন। পুলিশের উদাসীনতা এখানে একটা কাজ করে। এটা সম্পূর্ণ পুলিশের বিষয়, এই বিষয়টা আমি কোনো কথা বলতে পারবো না, কারণ এটা প্রশাসনিক বিষয়। রাকেশ সিং তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আজ আদালতে যখন পেশ করা হয় সেই সময় উত্তেজনা, আরো একবার সেই ছবি আপনাদেরকে দেখাবো। আদালত চত্বরে মুখোমুখি বিজেপি আর কংগ্রেস, স্লোগান পাল্টা স্লোগান, পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। ছবি দেখাচ্ছি আপনাদের। শিয়ালদা আদালত চত্বরে আজকে রীতিমতো ধুমধুমার। রাকেশ সিংকে আদালতে পেশের সময় এই উত্তেজনা। রাকেশকে আদালতে পেশের সময় উত্তেজনা, সেই ছবি আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আদালত চত্বরে মুখোমুখি বিজেপি এবং কংগ্রেস, ঠিক কি তখন পরিস্থিতি তৈরি হয়েছিল? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার আমাদেরকে জানাবেন। সুপ্রিয়,
দেখো, বিজেপি নেতা রাকেশ সিং তাকে যখন আদালত চত্বরে নিয়ে আসা হয় সেই সময় আমরা যেটা দেখলাম যে একদিকে কংগ্রেস কর্মী সমর্থক, অন্যদিকে রাকেশ সিং যেন অনুগামীরা ছিলেন বা বিজেপি কর্মীরা যারা ছিলেন, দুপক্ষের মধ্যে কিন্তু একে অপরকে উদ্দেশ্য করে স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এমনকি পুলিশের তরফ থেকে সকাল থেকেই এই যে লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছিল আদালত চত্বরের বাইরে, সেই গার্ডরেল কিন্তু রীতিমতো এই উত্তেজিত কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কিতে ভেঙে যায় এবং পরবর্তীতে পুলিশের তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এমনকি এখন এই মুহূর্তে কিন্তু সমস্ত যারা দুই পক্ষেরই দুই রাজনৈতিক দলেরই কর্মী সমর্থকরা এসেছিলেন তাদেরকে কিন্তু আদালত চত্বর থেকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাকেশ সিংকে ইতিমধ্যেই কোর্ট লকআপ থেকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তবে রাকেশ সিংকে আজকে যখন লালবাজার থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু দুপক্ষের কর্মী সমর্থকেরা একে অপরকে উদ্দেশ্য করে যে স্লোগান পাল্টা স্লোগান শুরু করে তাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশকে সেই পরিস্থিতি সামাল দিতে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হয়। এমনকি বিশাল সংখ্যক যে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল তারা কিন্তু বারবার দুপক্ষের যারা কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বেশ খানিকটা সময় ধরে কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতি চলে এবং তার পরবর্তীতে এই মুহূর্তে সমস্ত কর্মী সমর্থকদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা দেখার যে রাকেশ সিংকে আজকে পুলিশের তরফ থেকে এই প্রদেশ কংগ্রেস যে কার্যালয় বা বিধান ভবনে ভাঙচুর তাণ্ডব চালানোর ঘটনাতে তাকে যে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক জামিনযোগ্য ধারাতে যে মামলা রুজু হয়েছে সেই মামলাতে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এখন কী রায় দেয় সেদিকেই কিন্তু নজর। তবে শুনানি পর্ব শেষে কিন্তু আবারও একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। তার কারণ রাকেশ সিংকে আবার যখন আদালত থেকে বের করা হবে সেই সময় আবারও দুপক্ষেরই কর্মী সমর্থকেরা জমায়েত করতে পারেন। আর সে কথা মাথায় রেখে আমাদের সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। मोदी जी जिंदाबाद। রাকেশ সিং পুরো কাজটা করেছে অন ক্যামেরা, পুরোটাই ডকুমেন্টেড। আর্মস কোথায় দিল? এরা আর্মস অ্যাক্ট দিয়ে দিল, লিখে দিলেই তো আর এস্টাবলিশ করা যায় না। আসলে এত দুর্বল হয়ে গেছে কংগ্রেস যে তারা আর সত্যি কথাটা কখনোই বলতে পারে না। রাকেশ সিং নিশ্চয়ই তার পদ্ধতিতে ত্রুটি ছিল, এটাকে অস্বীকার করা কোনো জায়গা নেই, কিন্তু ভাবাবেগটাকেও অস্বীকার করা যাবে না। প্রধানমন্ত্রীর মা তুলে গালাগাল দেবে, তাকে ফুলচন্দন দিয়ে পুজো করা হবে, সেটাও কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ওটা আমরা আদালতে বুঝে নেব। একটা সমাজ বিরোধী দুষ্কৃতিকারী তার হয়ে গলা ফাটাচ্ছে রাজ্য বিজেপি। একটা রাজনৈতিক দলের এর থেকে আর বেশি কি লজ্জার হতে পারে? অস্ত্র সামনে ছিল না পেছনে ছিল না গাড়ির মধ্যে ছিল, এইসব নিয়ে বিজেপির মাথা ঘামাচ্ছে কেন? পুলিশ ধরেছে, কেস দিয়েছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল কেন? বিজেপি তাহলে ওকে অ্যারেস্ট করতে সাহায্য করেনি কেন? সে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ যা করার পুলিশ করবে, আর বিজেপির আপনারা আরো দেখবেন এরকম সমাজ বিরোধীদের জন্য গলা ফাটাতে।